হ্যালো বন্ধুরা, আমাদের এসডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য গীতা এলএলবি সিরিয়ালের আপডেট নিয়ে। গীতা যখনই কেসটা নিয়ে স্টাডি করে, পদ্ম এসে জানায় যে দেখো, তুমি বড়বাবুর ওপর দিয়ে গিয়ে কেন এই কেসটা জিততে চাইছো বলো তো। পদ্ম, আমি যখন তোর হাতটা শক্ত করে ধরেছিলাম তখন কেউ কিন্তু এই হাত ছাড়াতে পারেনি। আমি যখন তোর জন্য ন্যায় বিচারের জন্য চিৎকার চেঁচামেচি কোর্টে করছিলাম, তুই আমাকে কেন নিষেধ করিসনি? কেন বলিসনি বড়বাবুর বাড়িতে সমস্যা হতে পারে? কারণ আমার সাথে অন্যায় হয়েছিল, আমি ন্যায় বিচার চেয়েছিলাম। ঠিক তেমনই ওই মহিলাটির সঙ্গেও অন্যায় হয়েছে, ও ন্যায় বিচার চাইছে, তাহলে তুই কেন বাধা দিচ্ছিস পদ্ম? আর তোর এই বড়বাবু ওই মহিলাটির থেকে 5 লক্ষ টাকা নিয়েছে, জায়গা জমি সব কিছু বিক্রি করে গহনাগাটি মহিলাটির টাকা দিয়েছে, অথচ তোর বড়বাবু কেসটা নিয়ে এতটুকু নাড়াচাড়া করেনি। ডেটের ওপর ডেট ফেলেছে, নানাভাবে মহিলাটিকে বোকা বানিয়েছে। এগুলো আপনার কাছ থেকে কখনো আশা করিনি বাবা। আপনার পায়ে হাত দিয়ে প্রণাম করে কোর্টে যাওয়া উচিত, আপনি একজন গুরু। তবে আপনি যদি এই সব কিছু করেন, আপনার নিজের সম্মানটা কোথায় থাকবে? একবারও ভেবে দেখেছেন সেটা? আপনি বুঝতে পারছেন না। এই কেসটা নিয়ে আমি লড়বই। গীতা, তোমার কি এটাই শেষ কথা? হ্যাঁ। তাহলে বিপরীত পক্ষে কিন্তু তুমি আমাকে পাবে বড়বাবু। হ্যাঁ, ঠিকই বলেছি। কারণ গীতাকে আমি থামাবো। এই কেসটাতে কোনো কিছু নেই, তুমি জিততে পারবে না গীতা। আমি তো বললাম, যা কিছু করার দরকার আমি করব, এবং দেখিয়ে দেব যে আসলে আমি পারি কি পারি না। বুঝতে পেরেছেন? গীতার কাছে তখনই ফোন করে ঝর্ণা চৌধুরী। বলে, আমি আপনার ফিসের কিছু টাকা পয়সা জোগাড় করে ফেলেছি, সেগুলোর দরকার হবে না। তার মানে আমি যখন কেসটা জিতে যাব, আপনি আমাকে বসিয়ে 1 কাপ সুন্দর করে চা বানিয়ে খাওয়াবেন, আর কোনো টাকা পয়সা আমার লাগবে না। আপনি কি দেবী নাকি কোনো মহিষী মানবী? আপনি যেটা মনে করেন। আমি সাধারণ জীবনযাপন করতেই ভালোবাসি। কোনো মেয়ে যদি বিপদে পড়ে, তার পাশে আমি মেয়ে হয়ে দাঁড়াই, এটা আমার দায়িত্ব মনে করি। আর এটা যদি প্রত্যেকটা মেয়ে সমাজের মনে করতো, তাহলে খুব ভালো হতো। তবে আপনি চিন্তা করবেন না, আমি আপনার কেসটা লড়বো এবং সওয়াল জবাবও করবো। এই ফোনটা আমাকে দাও। অগ্নিজিৎ মুখার্জি কেড়ে নেয় আর বলে, এই হাজার হাজার লয়ার রয়েছে, আপনি তাদের কাছে কেন যান না? কেন আমার বৌমা গীতার কাছেই আপনাকে আসতে হলো? আপনি ওকে আর ফোন করবেন না। ও এই কেস নিয়ে কোনোভাবে লড়াই করবে না, কোনো জবাব করবে না, এবং কোনোভাবেই কোর্টে গিয়ে উপস্থিত হবে না। গীতা আবার ফোনটা কেড়ে নেয়। বলে, আপনি চিন্তা করবেন না, ভয় পাবেন না, আমি আপনার পাশে আছি। এই কেসটাতে আমি আপনার সঙ্গে ইনভলভ থাকবো, এবং কেসটাতে জিতে আমি দেখিয়ে দেবো যে হ্যাঁ, আমিও পেরেছি। আপনি একদম কোনো টেনশন করবেন না, রাখুন এখন। গীতা, তুমি যেসব করছো সেটা কিন্তু মোটেও ঠিক করছো না। এগুলো এথিক্সের বাইরে গিয়ে করছো বাবা। আপনি যদি এথিক্স, সততা, মানবিকতা এগুলো সঙ্গে নিয়ে আপনার পেশাটাকে সম্মান করতেন, তাহলে হয়তো আজকে ওই মহিলাটির পাশে আপনি থাকতেন। এরকম টাকা নিয়ে আপনি তাকে অন্ধকারে রেখে দিতে পারতেন না। মহিলাটি তো এতটুকুই চেয়েছে তার স্বামী বেঁচে আছে কিনা সেটা জানতে। সে শাখাপলা না জেনেই পড়ছে, তার কাছে সেগুলো বোঝা মনে হচ্ছে। আপনি কেন সেই দিকটা একবার ভাবছেন না? তোমার সঙ্গে আমার কোর্টে দেখা হবে, আর কোনো কথাই হবে না গীতা। এই বলে অগ্নিজিৎ রেগে বেরিয়ে যায়। দেখো, সংসারটা কেন ভাঙছো গীতা? আমি ভাঙছি না পদ্ম, এই সংসার আমি করব, আমার কাজের জায়গাটাও আমি ঠিক রাখবো। বুঝতে পেরেছিস? অগ্নিজিৎ মুখার্জি আমাকে আরেকটা মা মনে করে নিজের, তাই ওনার আমার ওপর অভিমান হয়েছে। উনি চায় না আমি বিপদে পড়ি, আর যার কারণে উনি এই কেসটা থেকে আমাকে বারবার সরে যেতে বলছেন। কিন্তু আমি আমার পেশায় সঙ্গে এরকম বেইমানি যে কখনো করতে পারবো না। আমি সবসময় চেয়েছি সত্যের পথে লড়াই করতে, আর আমি সেটা করব। বাবা আমার অপোজিট হয়ে লড়াই করতেই পারে, কিন্তু এই কেসটা ওনাকে হারতে হবে, এটা আমার সব থেকে বড় একটা চ্যালেঞ্জ। গীতা বেরিয়ে যায়। মেহেককে ফোন করে তার শ্বশুর এবং শাশুড়ি। ফোন করে বলে যে, মেহেক, তোমার সঙ্গে বিয়ের কেনাকাটা করতে আজকে আমরা যাব। আঙ্কেল ঠিক আছে। কি বললে? তুমি আমাকে বাবা বলে ডাকবে। তোমাকে আমাদের খুব পছন্দ হয়েছে, আমাদের ছেলেও তোমাকে পছন্দ করেছে। আমাদের ছেলের সুখটাই আমাদের কাছে সব কিছু। মা বাবা হিসাবে এটাই তো চাওয়ার, আর কি। তুমি এই বাড়িতে একবার চলে এসো, তারপর দেখবে তোমাকে আমরা কতটা যত্নে রাখি। তোমার দেখতে একদম পুতুলের মতো, তোমাকে সেইভাবেই রাখবো, তুমি চিন্তা করো না কোনো। আর আমি তো জানি আমার ছেলেটা খুব বোকা, প্রেম করতেও জানে না। তোমাকে সারাদিনে একবারও ফোন করে না, খোঁজখবর নেয় না, সেটাও আমি বুঝি। তবে তুমি, আমি, তোমার শাশুড়ি মা 3জনে মিলে আজকে শপিং করতে যাব। এখন আমরা বাড়ি থেকে জলখাবার খেয়ে বেরোবো, তোমাকে ড্রপ করে নিয়ে আমরা মার্কেটে যাব, সেখানে বিয়ের কেনাকাটি করে সেখান থেকে রাত্রে ডিনার করে ফিরবো। তুমি তৈরি হয়ে নাও। এই আমাকে দাও না, আমি একটু কথা বলি। দেখো, তোমার শ্বশুরমশাইকে যদি তুমি বাবা ডাকো, তাহলে আমাকে মা ডাকবে। আমার ছেলেটা খুব ভালো, ও যদি তোমার সঙ্গে সুখে থাকে, আমার আর কিচ্ছু চাই না।
সংসারের সমস্ত কাজকর্ম আমি শাশুড়ি হয়ে করে দেব, তোমরা শুধু চুটিয়ে প্রেম করবে, ভালো থাকবে, এটাই আমি চাই। আর যখন আমাদের অসময় হবে তখন তোমরা আমাদের পাশে থেকো, তাহলেই হয়ে যাবে। আর দেখো, তোমার হানিমুনের, বউ ভাতের, বিয়ের সব কিছুর কেনাকাটা তো করতে হবে, তার জন্য তো তোমাকে না গেলে চলবে না, তোমার পছন্দটাও তো খুব জরুরি। আমি আমার ছেলে অঙ্কিতের ফোন সার্চ করেছি, দেখেছি যে ও তোমাকে ফোনই করে না, প্রেম করতেও ছেলেটা শেখেনি। বাবা, এইসব বলে তুমি ওকে বিভ্রান্ত করছো। কি আমাদের সঙ্গে গল্প করলে ওর কষ্ট হয়, বিভ্রান্তি হয়? একদম বাজে কথা বলবে না। তখনই হঠাৎ কলিং বেল বেজে ওঠে। অঙ্কিতের মা বলে, দেখো না কে এসেছে। আমি যাচ্ছি। গিয়ে একটা কুরিয়ার এসেছে, পার্সেল, সেটা বাড়ির ভেতরে নিয়ে আসে। অঙ্কিতের পরে সেই প্যাকেটটা খোলার পরে দেখতে পারে ভেতরে অনেকগুলো কার্ড রয়েছে। সেই কার্ডে শুধু মেহেক আর কৃপানের নাম, নানাভাবে অনেক গিফট রয়েছে, আই লাভ ইউ লেখা রয়েছে, অনেক চিঠি, অনেকগুলো ছবি। এগুলো দেখে অবাক হয়ে যায় অঙ্কিত, সে বুঝতে পারে কে পাঠিয়েছে। তখনই কৃপানকে ফোন করে। কৃপান হাসছে আর বলছে, আমি জানতাম এরকম একটা ফোন আসবে। সেটাই হলো। কি ব্যাপার, তোমার বইয়ের ক্যারেক্টার সার্টিফিকেট পাঠিয়ে দিয়েছি, কেমন লাগছে বলো তো? তারপরেও এই মেয়েকে তুমি বিয়ে করবে অঙ্কিত? এর কোনো চরিত্র নেই। আমাদের দুজনের বিয়ে হওয়ার কথা ছিল, আমরা কতটা ঘনিষ্ঠ মুহূর্ত কাটিয়েছি, কত ভালো সম্পর্ক আমাদের মধ্যে ছিল, একবারও সেটা ভেবে দেখেছো? অঙ্কিত রেগে যায়, চুপ করতে বলে কৃপানকে। কোনোভাবেই সে অন্যের কোনো কথা শুনে মেহেককে ভুল বুঝবে না, সেটা সে সিদ্ধান্ত মনে মনে নিয়েই রেখেছে। এদিকে মেহেক কথা বলা শেষে গিনি সেখানে গিয়ে উপস্থিত হয়। বলে, কি ব্যাপার, শ্বশুর শাশুড়ি ফোন করেছিল, দেখলাম তো খুব জমে গেছে। এরকম শ্বশুর বাড়িতে সব মেয়েরা চায়, যেখানে তার শ্বশুর শাশুড়ি মেয়ের মতো ভালোবাসবে বৌমাকে, কটু কথা বলা তো দূরের কথা, তাদেরকে ভালোবেসে আগলে রাখবে। আজকে তোমাকে নিয়ে শপিংয়ে যাওয়া হচ্ছে বুঝি? ঠিক আছে, যাও। তো শ্বশুর শাশুড়ির সঙ্গে এতক্ষণ যদি কথা বলো, বরের সঙ্গে প্রেমটা কখন করবে? আমার বর তো একটা অবগণ্ড, বউকে কী করে ভালোবাসতে হয় জানি না, কীভাবে বউয়ের কাছে থাকতে হয় সেটাও জানে না, বোঝে না। এই সব কিছু কী করে বা মেনে নেওয়া যায় বলো তো তুমি? দেখো, তোমার বড় দেখতে অনেক হ্যান্ডসাম, অনেক ভালো, চিন্তা করো না, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর তোমার খুব পছন্দ হয়েছে মেহেক অঙ্কিতকে, তাই না? ও দেখতে যেমন সুন্দর, স্মার্ট, তোমার সঙ্গে মানাবে, এমনকি তোমাদের জুটিটা খুব জমে যাবে। লজ্জা পেয়ে যায়। বাহ, লজ্জায় ব্লাশ করছো তুমি। মেহেক, তোমাদের বিয়েটা খুব ভালো হোক, সেটাই আমি সবসময় কামনা করি। কিন্তু গীতাটা গেল কোথায় বলো তো? রান্না কী হবে আমি তো জানি না, আর ও শ্বশুরমশাই ওর হাতে রান্না ছাড়া খেতে পারে না, এখন কি করব? তখনই গীতাকে খুঁজে না পেয়ে ফোন করে। গীতা বলে, দিদি আমি একখানে এসেছি, তোকে গিয়ে বলছি। কি বলবি? ঠাম্মির জন্য তুই রান্না কর, একটা নিরামিষ সবজি, মুগের ডাল আর শুক্তো কর, আর বাকি পাঁপড় চাটনি করে ফেল। আমি গিয়ে শ্বশুরমশাইয়ের জন্য রান্না করে দেবো, উনি তো আবার আমার হাতে ছাড়া খেতে পারেন না, সেটাই ভালো, না হলে তো বাড়ি মাথায় করবে। আমার চিন্তার কোনো কারণ নেই, তাহলে আমি এগুলো শুরু করে দিচ্ছি। এই কথা শোনা মাত্রই ঝর্ণা বলে, আপনি গিয়ে এখন শ্বশুরমশাইয়ের জন্য রান্না করবেন? হ্যাঁ। তাহলে আপনি বিশ্বাস করতে বলছেন যে এই কেসটাতে আপনি আমাকে হেল্প করবেন? কেন করব না? আমার প্রফেশনাল যায় একদিকে আর আমার সংসারটা আরেক দিকে। শ্বশুর বৌমার সম্পর্কের মধ্যে না ঢুকে আপনি এই কেসটা নিয়ে কথা বলুন। আপনাদের বউ ভাতের দিন কারোর সঙ্গে ঝগড়া হয়েছিল আপনার স্বামীর, তাকে এরপরে আর দেখেননি? না। তাকে দেখলে চিনতে পারবেন? হ্যাঁ। তবে দেখুন, আমি এই কেসটাতে আপনার পাশে রয়েছি, আমি এই কেসটা আপনাকে জিতিয়ে দেবো, আপনার স্বামীকে ফিরিয়ে আনবো। সেটা জীবিত না মৃত তা বলতে পারছি না। আর দেখুন, আপনি যা কিছু তথ্য জানেন সেগুলো আমাকে বলবেন। হানিমুনে যাওয়ার দিন ও বলল টুকিটাকি খরচ করে নিয়ে আসছে, আমি খুব খুশি ছিলাম, কিন্তু সেদিন থেকে ওর নিখোঁজ, আর কোনো খোঁজ খবর ওর পাওয়া যায়নি। আমি থানা পুলিশ করেছি, অনেক কোর্ট কাছারিতে গিয়েছি, কিন্তু কোনো লাভ হয়নি। অগ্নিজিৎ মুখার্জি বলল সে নাকি আপনার বিপরীতে দাঁড়িয়ে এই কেসটা লড়বে, সেগুলো নিয়ে আপনাকে ভাবতে হবে না। তখনই ঝর্ণার কাছে একটা ফোন চলে আসে, বলে এই কেসটা থেকে সরে যেতে, তা না হলে ওও গুম হয়ে যাবে, কোনোভাবেই কেউ খুঁজে পাবে না। গীতা ফোনটা রিসিভ করে বলে, চুরি ডাকাতি রাহাজানি সব কিছুর একটাই নাম, গীতা এলএলবি। সে এই কেসটা হাতে নিয়েছে, গীতা জিততে জানে, যেভাবেই হোক কেসটা সে জিতবে। গীতাকে কোনোভাবে সামনে এসে যেন আঘাত করে, দেখায় পেছন থেকে আড়াল থেকে লড়াই করা গীতা পছন্দ করে না। এরপরেই গীতা বাড়ি ফিরে যায়। সেখানে গিয়ে কৃপান মেহেককে ফোন করে আর বলে, কী ব্যাপার, অবু শ্বশুর শাশুড়ি মা এবং বরের সাথে শপিং করতে যাচ্ছ বিয়ের? আমিও যাব। তখনই ফোনটা কেড়ে নেয় গীতা, বলে, ওখানে যদি তুই আসিস না, মেরে ভাগাড়ে ফেলে দেবো। কোনোভাবেই আমার ননদকে উত্তপ্ত করার জন্য তোর বিরুদ্ধে সেকশন নাম্বার ঢুকিয়ে দিয়ে তোকে এমন জেল হাজত আমার বাস করাবো, তারপরে এদিকে মেহেকের আমি বিয়ে দেবো। কোনোভাবেই আমি কিন্তু কৃপান তোকে ছাড়বো না, আমি কিন্তু তোকে থ্রেট দিচ্ছি, এরপরে কিন্তু তুই অ্যাকশন দেখে নিবি। তুই নিশ্চয়ই চিনিস গীতা এলএলবি যা বলে সেটাই করে। কি হতে চলেছে গীতা এলএলবি সিরিয়ালের পরবর্তী টুইস্টে? মেহেকের বিয়ের শপিংয়ে কৃপান যেতে চাইলে গীতা মেরে ভাগাড়ে ফেলবে।
ফোনে সাব জানিয়ে দিল। আজকে কৃপান যে ব্যবহার আচরণ করছে তাতে করে গীতাও কিন্তু তার সঙ্গে সেই ব্যবহারই করছে। যে যে ভাষায় বোঝে, কৃপানকে ভালোবেসে বুঝিয়ে কোনো লাভ নেই, সে বুঝবে না। তাই সে যে কাহিনীগুলো ঘটিয়েছে সেই কাহিনীগুলো কোনোভাবেই যাতে না শেষ হয়ে যায় তার জন্য নানাভাবে সব কিছু ঘটছে। গীতা এবার যাবে মেহেকের সঙ্গে শপিংয়ে। কোনোভাবেই অঙ্কিত মেহেককে একলা ছাড়বে না। যখন অঙ্কিতের বাড়ির লোক দেখতে পায় অঙ্কিতের কাছে একটা পার্সেল এসেছে, সেটাতে কি আছে জানার চেষ্টা করলে তখন অঙ্কিত জানায় তার কিছু কাগজপত্র জরুরি, এগুলো দেখার কিচ্ছু নেই বলে কাটিয়ে দেয়। সে কৃপানকে ফোন করে এবং মেহেককে যে সে কতটা ভালোবেসে ফেলেছে অঙ্কিত, তাকেই বিয়ে করবে সেটা সাব জানিয়ে দেয়। এরপরে কি ঘটবে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।